আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। তোমাদের এইচএসসি বইয়ের 3 অধ্যায়ের প্রথম অংশের আলোচনা হচ্ছে এই সংখ্যা পদ্ধতি। আজকে আমরা কি কি শিখব, এই সংখ্যা পদ্ধতি কি, এর বিভিন্ন বিষয়, এর মধ্যে আর কি কি জিনিস আছে, বিভিন্ন সংখ্যার সাথে অন্যান্য সংখ্যার তুলনা এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো। প্রথমে আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি কি জিনিস। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আবার এটাকে আমরা এভাবেও বলতে পারি যে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতির একটি নির্দিষ্ট নিয়ম, যাতে নিচের বিষয়গুলো থাকতে হবে। কি কি সেগুলো? সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী, সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী, সংখ্যার বিভিন্ন রূপ যেমন হচ্ছে ভগ্নাংশ, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট বা পরিবর্তনের হচ্ছে নিয়মাবলী। আসলে এটা মূলত হচ্ছে বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো আমরা এখানে বলতে পারি যে বিভিন্ন চিহ্ন নিয়ে এখানে কাজ করবে, বিভিন্ন অঙ্ক নিয়ে কাজ করবে। তো চিহ্ন কোনগুলো হতে পারে? যেমন আমাদের চিহ্ন হতে পারে অ্যান্ড, তারপর আমরা বলতে পারি হচ্ছে হ্যাশ, তারপর আমরা বলতে পারি আরও অন্যান্য চিহ্ন অঙ্ক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অঙ্ক হিসেবে কী কী ব্যবহার করতে পারি? যেমন হচ্ছে 1 বা হচ্ছে 2 বা হচ্ছে 0 ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন হচ্ছে অঙ্কগুলো ব্যবহার করতে পারি। এবার আমরা দেখি যে সংখ্যাটা কি জিনিস। সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা করতে পারে, পরিমাণ করতে পারে বা পরিমাপ করতে পারে। আর এগুলোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে সংখ্যা। তো সংখ্যা হিসেবে আমরা বলতে পারি, একটু লক্ষ্য করে দেখো যে এই যে লিখেছি আমরা 100, এটা একটা সংখ্যা। আমরা লিখেছি 512, এটা একটা সংখ্যা। 5 এটা একটা সংখ্যা। দেখো এই দুটোর মধ্যে আমরা তুলনা করব, তার আগে আমরা একটু অঙ্ক নিয়ে একটু জেনে নিই। অঙ্কটা কি? অঙ্ক বা ডিজিট সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হলো অঙ্ক। যেমন এই যে একটা সংখ্যা হচ্ছে 124, এই সংখ্যার মধ্যে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক। তাহলে আমরা অঙ্ক বলতে পারি যে কোনো একটা সংখ্যা তৈরির জন্য প্রধান এলিমেন্ট বা প্রধান উপাদান, এগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে অঙ্ক। তাহলে সংখ্যা এবং অঙ্কের মধ্যে আমাদের যে ভুল ধারণাগুলো আছে, যে আমরা বলে ফেলি যে এটা কি, এটা একটা সংখ্যা। তো এটা তখনই সংখ্যা হবে যখন এটাকে নির্দিষ্ট করে বোঝানো হবে। যেমন তোমাকে বলা হলো যে তোমার রোল নাম্বার কত, তো তুমি বললে আমার রোল নাম্বার হচ্ছে 1, তখন একটা হচ্ছে একটা সংখ্যা। তোমাকে বলা হলো যে তোমার কাছে কয় টাকা আছে, তো তুমি বললে আমার কাছে 5 টাকা আছে। তাহলে এই 5টা কি? তো এই 5টা হচ্ছে একটা সংখ্যা। কিন্তু এই 5 যদি কোনো অঙ্কের মধ্যে ব্যবহার হয়, কোনো সংখ্যার মধ্যে ব্যবহার হয়, যেমন দেখো যে এই যে 512, এটা একটা সংখ্যা, এর মধ্যে 5 আছে, তখন এই 5টাকে আমরা সংখ্যা বলতে পারবো না, তখন এই 5টাকে কি বলতে হবে? একটা অঙ্ক। এবার দেখো যে সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কি। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 একটি অঙ্ক আছে, 10টি অঙ্ক আছে। 10টি অঙ্ক কি কি? একটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যেহেতু এখানে 10টি অঙ্ক আছে, তাই দশমিক সংখ্যার ভিত্তি হিসেবে 10 ব্যবহার করা হয়। ধরো একটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা কত? তো 65। তো এটা কিভাবে বুঝবো যে এটা কোন পদ্ধতিতে আছে? তা আমরা এটার ভিত্তি হিসেবে যখন আমরা এভাবে প্রকাশ করব যে এটা 10 ভিত্তিতে আছে, তখন বলবো যে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। এবার আসো স্থানীয় মান সম্পর্কে আমরা দেখি। স্থানীয় মানটা কি বলছে? কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় কোনো অঙ্কের পজিশন বা অবস্থানকে স্থানীয় মান বলা হয়। তো পজিশন বা অবস্থানকে যে স্থানীয় মান বলা হবে, এটা আমরা কিভাবে বুঝবো? একটা আমরা উদাহরণ দেখি যে 786, এই 786-র মধ্যে কি কি আছে। দেখো 7, 8, 6, এর মধ্যে 6 হচ্ছে কি? একক স্থানীয় অঙ্ক।
যদি একক স্থানীয় অঙ্ক হয় তাহলে এর মান কত হবে? শুধুই 6। 8 কি? 8 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক হওয়া মানে কি, যত আমরা নিব তার সাথে 10 গুণ করতে হবে। তাহলে 10 যদি আমরা গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে? 80। তাহলে দশক স্থানীয় অঙ্ক 8 এর মান হচ্ছে 80। একইভাবে আমরা যদি শতক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে দেখি, তাহলে এটা যদি আমরা শতক বলি, তাহলে শতকের ক্ষেত্রে কি করতে হবে? শতক মানে 100। তাহলে এই 7-এর সাথে আমাদেরকে 100 গুণ করতে হবে। তাহলে 7 গুণিত কত? 100। তাহলে এই কলটা হচ্ছে 700। এখন এই কয়টা সংখ্যা যদি আমরা একসাথে যোগ করে ফেলি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এভাবে আমরা বুঝতে পারি যে এই সংখ্যার মধ্যে কার কোথায় অবস্থান আছে এবং সেই অনুযায়ী তার মান কত, এটাকেই বলা হচ্ছে কি স্থানীয় মান। এবার আমরা দেখি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করি। উপস্থাপন বা প্রকাশ পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি কি বলছে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। এটা কি করবে না? অবস্থানের উপর পুনরায় মানে কোনোভাবে এটা নির্ভর করবে না, তাকেই বলা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একে অস্থানিক, যেহেতু আমি বললাম যে স্থানের উপর নির্ভর করছে না, যেহেতু এটা স্থানের উপর নির্ভর করছে না, তাই এটাকে বলা হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে এগুলোর মধ্যে কি কি থাকতে পারে? এগুলোর মধ্যে থাকতে পারে রোমান সংখ্যা, বিভিন্ন ট্যালি, এগুলোর মধ্যে থাকতে পারে। আরও কিছু আছে যেগুলোর ব্যবহার নাই বললেই চলে, এই দুটার ব্যবহার আমরা দেখতে পাই। তো আর একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি যে 27। এই 27 সংখ্যাটা রোমান সংখ্যায় যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে এক্স এক্স ভি আই আই। এখানে এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে? 10 এর মান হচ্ছে এক্স, 20 এর মান কি হবে? তাহলে দুইটা এক্স, এক্স এক্স। ঠিক একইভাবে 7 এর মান কি হবে? 7 এর মান হচ্ছে কত? ভি আই আই, এটাকে আমরা বলে থাকি। এখন এটা কিভাবে পাচ্ছি? আসলে আমরা 27টা কিভাবে পাচ্ছি? 27টা দেখো, যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 10, 20 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে আমরা এইভাবে আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে পাচ্ছি? দেখো, 10কে আমরা বুঝাইছিলাম যে একটা এক্স, 20কে বোঝাইছি ডাবল এক্স। তাহলে এখানে তো 27 আছে, 27-এর মধ্যে 20 আছে একটাই, তার মানে এখানে হবে কি ডাবল এক্স। তার মানে এখানে আমরা নিলাম ডাবল এক্স, আর 7 হচ্ছে কি ভি আই আই, তাহলে আমরা এখানে নিলাম ভি আই আই। তাহলে এই দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 27। এই জন্য এটাকে বলা হচ্ছে যে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। এরপরে যদি আমরা দেখি তাহলে এর বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। বৈশিষ্ট্যটা কি? যে অঙ্কের স্থানীয় মান নেই, চিহ্নের নিজস্ব মানই তার একমাত্র পরিচয়। তাহলে চিহ্নের নিজস্ব মান বলতে আমরা এক্স দ্বারা একটা চিহ্ন বোঝালাম, এর নিজস্ব মান কত? 10। তাহলে এই 10ই হচ্ছে এর নিজস্ব হচ্ছে পরিচয়। এরপরে যদি আমরা দেখি যে কোনো নির্দিষ্ট ভিত্তি নেই, আমরা বলতে পারছি না যে এটা 10 ভিত্তির অঙ্ক, নাকি এটা 8 ভিত্তির অঙ্ক, নাকি এটা 2 ভিত্তির অঙ্ক, নাকি এটা 16 ভিত্তির অঙ্ক। তাহলে সংখ্যা প্রকাশের জন্য আমরা কোনো ভিত্তি উল্লেখ করতে পারছি না। গাণিতিক হিসাব করা অত্যন্ত কঠিন ও জটিল। এখন কোনো একটা সংখ্যা যদি আমরা নিই, সেই সংখ্যাটা অনেক বড় সংখ্যা, সেই সংখ্যাকে সাজাতে সাজাতে আমাদের পুরো পৃষ্ঠা শেষ হয়ে গেল, আমরা কি করতে পারবো না? সাজিয়ে শেষ করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে সংখ্যা নেওয়াটা অনেক কঠিন। বড় সংখ্যা প্রকাশ করতে অনেক বেশি প্রতীকের প্রয়োজন হয়, এটা একটা বড় সমস্যা। সাধারণত শূন্যের ধারণা অনুপস্থিত, অর্থাৎ শূন্যের এখানে কোনো ধারণা নাই। ভগ্নাংশ প্রকাশে কোনো সহজ উপায় নেই, ভগ্নাংশ প্রকাশ পদ্ধতিটা অত্যন্ত কঠিন। প্রাচীনকালে ব্যবহৃত হতো, বর্তমানে ব্যবহারটা একেবারেই সীমিত। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব হচ্ছে যে আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর ভিত্তি করে এটা হচ্ছে 2 প্রকার। একটা ছিল নন পজিশনাল, আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কি? এর আগেই বলেছি যে এর আগেরটা যখন আমরা বললাম যে এটা অবস্থানের উপর নির্ভর করছে না, তাহলে স্বভাবতই এটা অবস্থানের উপর নির্ভর করবে। তো অবস্থানের উপর কেমন নির্ভর করছে? বলছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে না।
তাহলে অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলা হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। আসলে করে না, না অবস্থানের উপর নির্ভর করে। তাহলে দেখি এটার উদাহরণ হিসেবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আছে কত, 456। এটা একটা সংখ্যা। এখন এই সংখ্যাটা তার কি করছে, অবস্থানের উপর নির্ভর করছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে নির্দিষ্ট করে বলতে পারবো যে এই 6-এর অবস্থানটা কোথায় আছে, 5-এর অবস্থানটা কোথায় আছে, 4-এর অবস্থানটা কোথায় আছে। তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে বলতে পারি যে এই সংখ্যাটা কে কোথায় আছে, এই অবস্থানটা নির্দিষ্ট করা যায়। এটার বৈশিষ্ট্য একটু লক্ষ্য করি। বৈশিষ্ট্যটা কি, যে অঙ্কের স্থানীয় মান আছে, যে আমরা এর আগেও দেখেছি স্থানীয় মান নির্ণয় করার সময়, যেমন এই যে আমরা এই সংখ্যাটাকে যদি এভাবে আমরা উল্লেখ করি তাহলে এর স্থানীয় মান হচ্ছে কত, 6, কারণ এটা একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ একে 1 দ্বারা গুণ করলে এটা কত হবে, 6 হবে। তারপরে কি, তারপরে হচ্ছে এই 5 হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ক মানে একে কত দ্বারা গুণ করতে হবে, 10 দ্বারা, তাহলে সে কত হবে, 50। আবার আমরা এটা যদি দেখি, এটা আছে 4 কোথায় আছে, শতক স্থানীয় অঙ্কে, তাহলে শতক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে এটাকে আমরা কত দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করব, তাহলে এটা কত হবে, এটা হবে 400। তাহলে আমরা এখান থেকে সহজে বুঝতে পারি যে এই সংখ্যাটার প্রতিটা অঙ্ক তাদের অবস্থানের উপর কি করছে, নির্ভর করছে। নির্দিষ্ট ভিত্তি আছে। তো নির্দিষ্ট ভিত্তি কি কি, যে এই সংখ্যাটাকে যদি আমরা এভাবে দশমিক সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে এখানে আমরা 10 ভিত্তি দিয়ে দিলাম। আমরা যদি এরকম কোনো সংখ্যা নেই তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 2 দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ভিত্তি হিসেবে যদি 2 নিই তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে। এভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তির সাথে তুলনা করে সংখ্যায় প্রকাশ করা যায়। গাণিতিক হিসাব করা সহজ, আমরা সাধারণত হিসাব করেই থাকি। আমরা যে কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে এই যে দশমিক সংখ্যা পদ্ধতিটা আমাদের দেশের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে এই দশমিক সংখ্যা পদ্ধতিটা বেশ গ্রহণীয় এবং এই পদ্ধতির হিসাবটা খুব সহজ। বড় সংখ্যা সহজে এবং সংক্ষেপে প্রকাশ করা যায়, এটা স্বাভাবিক, এটা আমরা দেখেই থাকি। শূন্যের ধারণা বিদ্যমান, শূন্যের ধারণা বিদ্যমান বিধায় এখানে কি আছে, শূন্যের ব্যবহার আছে। দশমিক বিন্দু ব্যবহার করে ভগ্নাংশ প্রকাশ করা যায়, যেমন একটা সংখ্যা 5, 7, দশমিক হচ্ছে 6, 8। তাহলে এই যে এখানে আমরা একটা পয়েন্ট নিয়েছি বা বিন্দু নিয়েছি, এই বিন্দুটাকে আমরা কি হিসেবে প্রকাশ করতে পারি, দশমিক হিসেবে। তাহলে দশমিকের এই পরের মানটা হয়ে যাবে ভগ্নাংশ, আর পূর্বের মানটা হয়ে যাবে হচ্ছে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটাকে এভাবে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে এখানের মধ্যে আমাদের কি কি আছে, দশমিক আছে, বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে। এরপর আমরা দেখি যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা এখন জেনে নিই। বিভিন্ন সংখ্যা পদ্ধতি কোনগুলো, যেমন হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। প্রথমেই আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটা আলোচনা করি। বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আছে আমরা একটু বলি, তারপরে হচ্ছে আমরা আলোচনা করছি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি একটা আছে, বাইনারি আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা আমরা পরবর্তীতেই দেখব। তারপরে আছে হচ্ছে অক্টাল, তারপরে আছে হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। আমরা সবগুলো কি করব, একে একে দেখব। তাহলে প্রথমত হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা দেখি। দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে এটাকে আমরা সংজ্ঞা হিসেবে যদি আমরা প্রথমে উপস্থাপন করি তাহলে সংজ্ঞাটা হবে এরকম, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক, কয়টি, শুধুমাত্র 10টি অঙ্ক, কি কি সেগুলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়, তাকেই বলা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে অঙ্ক আছে কয়টি, অঙ্ক আছে 10টি। এখানে অঙ্ক আছে কয়টি, আছে 10টি। যেহেতু এর অঙ্ক সংখ্যা 10টি, তাই এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হিসেবে 10 ব্যবহার করা হয় থাকে। তাহলে কি হিসেবে ব্যবহার করা হয়, ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ভিত্তি হিসেবে আমরা কত ব্যবহার করে থাকি, আমরা হচ্ছে 10 ব্যবহার করে থাকি। তাহলে আমরা এটা যদি একটু দেখি, তাহলে ভিত্তি হিসেবে আমরা কত ব্যবহার করছি, ভিত্তি হিসেবে 10 ব্যবহার করছি। তাহলে এখানে বিভিন্ন সংখ্যাকে যদি আমরা এখন উপস্থাপন করি তাহলে সংখ্যাগুলো কি কি, একটা সংখ্যা নিলাম যে 10, এই সংখ্যাটা আমি যদি এখানে 10 উল্লেখ করি
ভিত্তি হিসেবে, তাহলে এই সংখ্যাটা প্রকাশ হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমি আবার আরও কোনো সংখ্যা নিলাম 51, এই সংখ্যাটার ভিত্তি হিসেবে আমরা কি প্রকাশ করলাম? 10 প্রকাশ করলাম। তাহলে এই সংখ্যাটা কি হবে? দশমিক সংখ্যা পদ্ধতি। আবার এটাকে দশমিকেও প্রকাশ করা যায়, যেমন 27 পয়েন্ট হচ্ছে 56, এটা একটা ভগ্নাংশ সংখ্যা যার মধ্যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোই আছে। তাহলে এটাকে আমরা যদি এখানে 10 ভিত্তি দ্বারা উপস্থাপন করি, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে কি? দশমিক সংখ্যা পদ্ধতি। এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটা লক্ষ্য করি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি জিনিস? বলছে যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা ডিজিট, যেমন হচ্ছে 0 এবং 1 ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়, তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। তাহলে এই দুইটা যে ব্যবহার করব, এই দুইটা ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা প্রকাশ করতে পারি। তাহলে যেমন একটা সংখ্যা আমরা প্রকাশ করলাম হচ্ছে 101, এই সংখ্যাটা যে বাইনারিতে প্রকাশ করব, তাহলে বাইনারিতে প্রকাশ করার জন্য দেখতে হবে আমাকে এখানে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছিল। দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে। কয়টি? দুইটি অঙ্ক ব্যবহার করা হয়েছে, তাই এর ভিত্তিও হচ্ছে কত? 2। তাহলে এই সংখ্যা ভিত্তি হিসেবে আমরা 2 ব্যবহার করব। তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে? বাইনারি সংখ্যা পদ্ধতির একটি সংখ্যাতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে কি আমরা 2 ব্যবহার করতে পারবো, 3 ব্যবহার করতে পারবো, বা 5 ব্যবহার করতে পারবো, বা 0 ও 1 ছাড়া অন্য কিছু কি ব্যবহার করতে পারবো? পারবো না। কারণ কি? কারণ এই সংখ্যা পদ্ধতির অঙ্কের মধ্যেই 2, 3 বা 5 বা অন্য কোনো কিছু নাই, শুধু কে আছে? 0 এবং 1 আছে। তাহলে 0 এবং 1 দ্বারা আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারি। এটাকে আরো বড় আকারে কোনো সংখ্যা করতে চাইলে আমরা এভাবে কি করতে পারি? লিখতে পারি। তাহলে যত লিখবো, যত বড়ই সংখ্যা তৈরি করব না কেন, এই 0 এবং 1 ছাড়া আমরা অন্য কিছু কি করতে পারবো না, এখানে ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা দেখি যে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি? বলছে যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক। কয়টি অঙ্ক? 8টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি ব্যবহার করে কোনো সংখ্যা প্রকাশ করা হয়, তাকেই বলা হচ্ছে কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের এখানে কি ছিল? 8 এবং 9ও ছিল, যে 10টি ছিল অঙ্ক। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 8 এবং 9 অনুপস্থিত, অর্থাৎ 8 এবং 9 এই সংখ্যা পদ্ধতির মধ্যে নাই। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা প্রকাশ করতে সেই সংখ্যার মধ্যে 8 বা 9 কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। তাহলে উদাহরণ হিসেবে আমরা লক্ষ্য করি যে 235, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে আমরা উল্লেখ করতে পারবো। বিভিন্ন বলতে আমরা বাইনারিতে পারবো না, কারণ বাইনারিতে 0 এবং 1 ছাড়া অন্য কিছু আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু এটাকে আমরা দশমিকে ব্যবহার করতে পারবো। যদি আমরা এখানে 10 দিয়ে দিই তাহলে এটা দশমিক, কিন্তু যদি এখানে আমরা ভিত্তি হিসেবে কত দিই? 8, তাহলে এটা অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক। কারণ কি? কারণ দশমিকের অঙ্কগুলো এবং অক্টালের অঙ্কগুলোর মধ্যে 7 পর্যন্ত একেবারে সিমিলার, মিল আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এভাবে যে কোনো সংখ্যা লিখে সংখ্যার মধ্যে অবশ্যই কি থাকতে হবে? 0 থেকে 7-এর মধ্যে অঙ্কগুলো থাকতে হবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ হিসেবে নিতে পারি যে 5, 7, 6, সর্বোচ্চ অঙ্ক কি? 7। এখানে সর্বোচ্চ অঙ্ক 7 পর্যন্ত ব্যবহার করেছি অক্টালের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। এরপর দেখি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমালটা কি? যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক। কয়টি? 16টি। সেগুলো কি কি? দশমিকের 10টি। দশমিকের 10টি। কত কত সেগুলো? একটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এরপরে বাকি হচ্ছে A, B, C, D, E, F, এই 6টি এর সাথে একসাথে যুক্ত হয়ে একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে 16টি অঙ্ক নিয়ে তৈরি। এজন্য এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হিসেবে 16 ব্যবহার করতে হয়। তাহলে এটা কি হিসেবে ব্যবহার করব? ভিত্তি হিসেবে 16 ব্যবহার করব। তাহলে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য আমাদেরকে এই 16 ভিত্তি কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে একটা সংখ্যা নেই, একটা সংখ্যা নিলাম হচ্ছে A62। এই সংখ্যাটা আমরা যদি এখানে 16 ভিত্তি নাও নিই,
তাও বোঝা যাচ্ছে যে হেক্সাডেসিমেল আছে। কারণ কি? কারণ এর মধ্যে একটা অঙ্ক আছে যে হচ্ছে এ। এই এ বাকি যে তিনটা সংখ্যা পদ্ধতি আমরা বললাম, দশমিক, বাইনারি বা হচ্ছে অক্টাল, এদের কোনোটার মধ্যেই এ নাই। এজন্য আমরা সরাসরি দেখে এটাকে বলে দিতে পারি যে এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। কিন্তু যদি সংখ্যাটা এভাবে থাকে 2, 5, 7, তাহলে এটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে এটা কার। এটা দশমিকের হতে পারে, এটা অক্টালের হতে পারে, এটা হেক্সাডেসিমেলের হতে পারে। তাহলে এটাকে আমার চিনতে হবে কিভাবে? ভিত্তির ওপরে নির্ভর করে। তাহলে যখন আমরা দেখব যে এখানে ভিত্তি হিসেবে 16 দেওয়া আছে, তার মানে এটা হেক্সাডেসিমেল, 8 দেওয়া থাকলে এটা অক্টাল, এটা 10 দেওয়া থাকলে এটা হবে কি দশমিক সংখ্যা পদ্ধতি। এবার আমরা লক্ষ্য করি যে এই যে 4টা আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম, এই সংখ্যা পদ্ধতির মধ্যে একটু তুলনা করি যে বাইনারি মানের সাথে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মানগুলো কিভাবে রিলেটেড হয়ে আছে। আমরা একটু দেখি। প্রথম আমরা একটু দশমিকের সাথে তুলনা করি। দশমিক সংখ্যা 0 দিয়ে শুরু, বাইনারিতে সে কত হবে? 0ই হবে, কারণ এটারও প্রথম মান 0, এটারও প্রথম মান 0। এরপরে যদি 1 হয় তাহলে বাইনারিতেও 1, কারণ বাইনারির অঙ্ক যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে 0 এবং 1, এই দুইটা তো আমরা ব্যবহার করতেই পারবো। এরপরে আসি দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি 2 হয় তাহলে বাইনারিতে সে কত হবে? বাইনারিতে 2 বলে কোনো অঙ্ক নাই, তাহলে আমরা 2কে কি করতে পারবো না? ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অঙ্কগুলো নিয়ে ব্যবহার করতে হবে। একটু লক্ষ্য করব, বোঝার বিষয় এই জায়গাটা, যে প্রথমে 0 এবং তারপরে 1, এটার পরে যে সিরিয়ালটা আমরা নিয়ে আসবো, 1 হয়ে গেলে আমাদেরকে ডিজিট বাড়িয়ে দিতে হবে। তাহলে এখানে একটা করে ডিজিট আছে, এবার আমরা কি করব? এটাকে ডিজিট বাড়িয়ে 2টা করব। তাহলে 2টা করলে কি হবে? ডিজিট লেখার পদ্ধতি আছে, যদি আমরা প্রথমেই 0 দিই, তারপরে যদি 1 লিখি, তাহলে এই 1 এবং এই 1 এর মধ্যে কি কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য হবে না। তাহলে কি করতে হবে? আমাকে একটা বামে দিতে হবে এবং ডানে একটা 0 দিয়ে ডিজিট বাড়াতে হবে। তাহলে পদ্ধতি কি? তাহলে 2 এর বাইনারি মানটা কত হবে? 1, 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো, যদি 3 হয় তাহলে 3 এর ক্ষেত্রে আমাদের মানটা কত হবে? এখানে আমরা 1, 0 করেছিলাম, তাহলে এখানে আবার 1 অপশন বসানোর মতো আমাদের সুযোগ আছে। তাহলে আমরা যদি বসাই তাহলে কত হবে? 1, 1। তাহলে আমরা যদি 1, 1 হিসেবে পাই, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারবো যে 3 এর বাইনারি মান হচ্ছে 1, 1 বা 11, এই হিসেবে আমরা বলতে পারি। 4 এর বাইনারি মান তাহলে কত হবে? আবার এখানে লক্ষণীয় বিষয়, এখানে একটা ডিজিট যখন ছিল 1, তখন আমরা ডিজিট বাড়াইছিলাম, আবার এখানে 2টাই 1 হয়ে গেছে, তাহলে আবার কি করতে হবে? আমাদেরকে ডিজিট বাড়াতে হবে। তাহলে ডিজিট বাড়াতে হলে আবার একইভাবে, তাহলে একটা 1 আর বাকি 2টা হচ্ছে কি 0। তাহলে 4 এর বাইনারি মান কত? 100। 5 এর বাইনারি মান কত? তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে আমরা 1 করে বাড়াবো, এর থেকে 1 বেড়েছে, তাহলে এখানে আমরা 1 বাড়িয়ে দেবো, তাহলে কত হবে? 1, 0, 1। 6 এর বাইনারি মান কত? এর থেকে কত বাড়লো? 2 বাড়লো, তাহলে এখানে আমরা 2 বাড়াবো। তাহলে 2 মানে কি? 2 এর বাইনারি মান কত ছিল আমাদের? 2 এর বাইনারি মান ছিল 10, তার মানে এই 100-র সাথে 10 বাড়িয়ে দেবো। তাহলে 100-র সাথে 10 বাড়ালে কত হবে? সেটা 110। এরপরে দেখি 7 কত বাড়লো? এর থেকে 3 বাড়লো। তাহলে 3 যদি বাড়ে, তাহলে 3 এর বাইনারি মান কত ছিল আমাদের? 3 এর বাইনারি মান ছিল হচ্ছে 11। তাহলে এই 100-র সাথে আমরা কত বাড়িয়ে দেবো? 11 বাড়িয়ে দেবো। তাহলে 100-র সাথে 11 বাড়ালে কত হবে? 111। 8, আবার দেখছি যে এখানে সবগুলোই 3টা ডিজিটের 3টাই 1, 1, 1, 1 হয়ে গেছে। তাহলে আমাকে আবার কি করতে হবে? আবার ডিজিট বাড়াতে হবে। তাহলে ডিজিট বাড়ানোর পদ্ধতি কি? বামে নেব একটা 1, এখানে 3টা ছিল টোটালে, তাহলে আমি টোটালে কয়টা বানাবো? 4টা, অর্থাৎ 8 এর বাইনারি মান হিসেবে আমরা কত পেলাম? 1000। এরপরে আমরা যদি 9 দেখি, এবার 9 যেমন 4 এর পর থেকে 7 পর্যন্ত যে মানগুলো 4 থেকে কত বাড়ছিল তত যোগ করছিলাম, ঠিক একইভাবে 8 থেকে সে কত বাড়ছে, এখন আমরা সেই অঙ্কগুলো কি করব? এখানে যোগ করে দেব, সেই সংখ্যাগুলো আমরা এখানে যোগ করে দেব। তাহলে 8 থেকে 9 যাইতে হলে 1 বেড়েছে, তাহলে আমরা 1 যোগ করব। তাহলে 1 এর বাইনারি মান তো 1, তাহলে আমরা কি করব? যে 1, 0, 0, 1, তাহলে আমরা 1001 বলতে পারি 9 এর বাইনারি মান। 10 এর কত তাহলে? তাহলে 10 মানে এটা থেকে বাড়লো হচ্ছে 2, তো 2 বাড়া মানে 10 বাড়াতে হবে, কারণ 2 এর বাইনারি মান হচ্ছে 10। তাহলে কি করব? 1000 এর সাথে বাড়াবো, তাহলে 1000 এর সাথে 10 বাড়ালে 1010। 11 যদি আমরা নিই, তাহলে 11 হিসেবে আমরা কি পাবো?
এই যে 8-এর সাথে আমরা যদি লক্ষ্য করি তাহলে 11 করতে হলে আমাদের কত বাড়লো? আমাদের 3 বেড়েছে। তাহলে 3 মানে কত? 11। তাহলে এই 1000-এর সাথে আমরা 11 যোগ করে দেবো, তাহলে কত হবে? 1011। ঠিক একইভাবে যদি আমরা লক্ষ্য করি যে 12-র ক্ষেত্রে, তাহলে 12-র ক্ষেত্রে কি করব? এখানে কি সবগুলো এক এক হয়েছে? হয়নি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এবার সে কত বাড়লো, এরপরে আমাদের কত বাড়লো। তাহলে আমরা যদি 12 লিখি তাহলে 8-এর পর থেকে 12 যাইতে হলে সে কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে 4-এর বাইনারি মানটা কত ছিল? 4-এর বাইনারি মানটা ছিল হচ্ছে 100। তাহলে যেহেতু 4-এর বাইনারি মানে 100, তাহলে 1000-এর সাথে আমাকে কি করতে হবে? 100 যোগ করে দিতে হবে। তাহলে 12-র বাইনারি মান আমরা কত পাচ্ছি? 12-র বাইনারি মান পাচ্ছি 1100। তাহলে 12-র বাইনারি মান পেয়ে গেলাম 1100। আবার আমরা একটু লক্ষ্য করি যে এরপরে যদি আমরা 13 যাই তাহলে ঠিক একইভাবে আবার লক্ষ্য করবো, যেভাবে 8-এর পরে বাড়াচ্ছিলাম বা 4-এর পরে বাড়াচ্ছিলাম, ঠিক এখনও আমরা কি করব? 12-র পরে বাড়াবো। কত বাড়াচ্ছি? 1 বাড়ালাম। তাহলে 1 বাড়ালে এখানে 1 বাড়িয়ে দেবো, তাহলে 1101। 14 হলে 2 বাড়িয়ে দেবো, তাহলে 2 বাড়ালে কত হবে? 1110, কারণ 2-এর বাইনারি মান হচ্ছে 10। তারপরে 15 হলে আমরা কত করব? 15 হলে আমরা করে দেব যে 1111। ঠিক একইভাবে যদি আমরা 16তেও যেতাম তাহলে 16-র ক্ষেত্রে আমরা কি করতাম? 16-র ক্ষেত্রে আমাদের পদ্ধতি হচ্ছে যে এখানে আবার সবগুলো কি হয়ে গেছে? 1 1 1 1 হয়ে গেছে। তাহলে আবার আমাদেরকে ডিজিট বাড়াতে হবে। তাহলে ডিজিট বাড়ানোর পদ্ধতি হচ্ছে একটা 1 নিব আর টোটালে হচ্ছে 5টা ডিজিট বানাই দেবো 0 দ্বারা। তাহলে আমাদের কি হয়ে গেল? 10,000। তাহলে 16-র বাইনারি মান হচ্ছে 10,000। এখন এইভাবে আমরা যতগুলোই সংখ্যা তৈরি করতে চাই না কেন, এই ম্যানুয়াল পদ্ধতিতে আমরা সংখ্যা বাড়াতেই থাকতে পারবো। এখন দশমিকের ভিত্তি 10, এজন্য আমরা 9 পর্যন্ত সংখ্যাগুলোকে নিয়ে আলোচনা করি, কিন্তু এই 10ও তো এই বিভিন্ন অঙ্কগুলো দ্বারাই তৈরি। 11ও তাই 1 1 2টা দ্বারা তৈরি, এভাবে 14ও তাই 1 এবং 4 দ্বারা তৈরি। তাই এইভাবে দশমিকের বিভিন্ন অঙ্ক নিয়ে দশমিকের বিভিন্ন সংখ্যা তৈরি করে তার বাইনারিতে আমরা কি করতে পারবো? এভাবে রূপান্তরিত করতে পারবো। এবার আমরা দশমিক থেকে তো বাইনারি দেখলাম, এবার অক্টাল থেকে আমরা যদি বাইনারি দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে খুব সহজ বিষয়, যে আমরা কি জানি যে অক্টালের যে মানগুলো, সেই মানের যে অঙ্ক কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে যেহেতু অক্টালের মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে আমরা এটাকে 0 থেকে 7-এর যে বাইনারি মান, সেই বাইনারি মান পর্যন্ত হিসাব করলে হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে আবার হচ্ছে নতুনভাবে যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে আমরা দেখাই যে একটু এখানে আমরা যদি দশমিক না বলে এটাকে যদি আমরা অক্টাল বলি তাহলে 0-তে 0 একই হবে, 1-এ 1 একই হবে, 2-এ 10 একই হবে, 3-এ 11। তাহলে এখানে 7 পর্যন্ত যে মানগুলো, এই মানের কি কোনো পরিবর্তন হবে? তাহলে পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি দশমিক জানি, তাহলে দশমিক জানলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? আমরা অক্টালও পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা এখন যদি বাইনারির সাথে হেক্সাডেসিমেলকে তুলনা করি তাহলে হেক্সাডেসিমেলের আমরা কীভাবে পাবো? তো তার আগে আর একটা বিষয় আমরা দেখে নিই অক্টালের। সে বিষয়টা হচ্ছে যে এটা তো অঙ্ক পর্যন্ত হিসাব করলাম, যে আর 8টা অঙ্ক ছিল, এই 8টা অঙ্ক পর্যন্ত হিসাব করলাম, বাইনারি মানগুলো পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন হলো যে এই 7-এর পরে কোনো অক্টাল মানের জন্য কি বাইনারি মান পাবো না? অবশ্যই পাবো। তাহলে সেটা কিভাবে? এখন অক্টালে আমরা হিসাব করছি, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। এখন অক্টালের মধ্যে কি অঙ্ক 8 এবং 9 ছিল? 8 এবং 9 কিন্তু ছিল না। তাহলে এখানেও যখন আমরা সিরিয়ালি লিখবো তখন 7-এর পরে আমরা কি 8 লিখতে পারবো না, 9 লিখতে পারবো না। তাহলে আমাদেরকে কত লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে হচ্ছে 10। তাহলে 10-এর বাইনারি মানটা কত হয়ে যাবে? 10-এর বাইনারি মান ঠিক এরপরে হয়ে যাবে 1000। 11টা কত হয়ে যাবে? 11 সিরিয়াল হয়ে যাবে কি 1001। এভাবে আমরা সংখ্যাগুলো কি করতে থাকবো? বাড়াতে থাকবো। তো প্রতিবার এভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা যখন যেতেই থাকবো এভাবে 11 থেকে আমরা চলে গেলাম একেবারে কত পর্যন্ত? 17 পর্যন্ত। এই 17-রও বাইনারি মান একটা পেয়ে যাবো, কিন্তু এরপরে যখন আমরা মান নিতে যাবো 18, তখন কি 18 নেওয়া যাবে? কারণ কি নেওয়া যাবে না? কারণটা কি নেওয়া যাবে না? এর কারণটা হচ্ছে যে 8
এই 8 অক্টালের অঙ্কের মধ্যে ছিল না। তাহলে যেহেতু ছিল না সেহেতু আমরা এটাকে কি করতে পারবো না, নিতে পারবো না। তাহলে এরপরে 19কেও নিতে পারবো না। তাহলে আমাকে সরাসরি নিতে হবে কি 20 এবং 20-এর বাইনারি মানটা কি করতে হবে, সাজিয়ে দিতে হবে। তাহলে এভাবে আমরা বিভিন্ন মানগুলোকে কি করতে পারি, সাজাতে পারি। এবার আমরা যদি দেখি যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারির মানগুলোকে তৈরি করব, তাহলে এই অংশগুলো আমরা একটু মিশিয়ে দিই। একটু দেখি যে এখানে আমরা একটা হেক্সাডেসিমাল লিখে ফেলি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কত, যে এখানে ভিত্তি হিসেবে কত ব্যবহার হবে, 16 ব্যবহার হবে। অর্থাৎ এখানে কয়টা মান থাকবে বা অঙ্ক থাকবে, 16টি অঙ্ক থাকবে। তাহলে 16টি অঙ্কের মধ্যে কে কে ছিল, দশমিকের 10টা ছিল, আর এরপরে ছিল তার সাথে এ, বি, সি, ডি, ই এবং হচ্ছে কি এফ। তাহলে হেক্সাডেসিমালের সাথে বাইনারির তুলনা করতে হলে দশমিকের 10টা মানকেও নিতে হবে। তাহলে দশমিকের 10টা মানের মধ্যে আমরা এখানে 7টা মান নিয়ে ফেলেছি। তাহলে 8 নাম্বারগুলো কি, 8 নাম্বারটা কি ছিল, যে 8-এর বাইনারি মান ছিল হচ্ছে 1000। 9-এর কত, 9-এর বাইনারি মান হচ্ছে 1001। 10-এর বাইনারি মান কত, 10-এর বাইনারি মান ছিল 1010। ঠিক এইভাবে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা বলেছি যে কি পর্যন্ত নিব, দশমিকের 9 পর্যন্ত নিব। তাহলে এখানে কি আমরা 10-এ যাইতে পারবো, 10-এ যাইতে পারবো না। তাহলে 10-এ যেহেতু যাইতে পারবো না, তাহলে আমাকে এটা কিভাবে করতে হবে, পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে দশমিকের 9টা পর্যন্ত হয়ে গেলে তারপর আমাকে যেতে হবে এ। কোথায় যাওয়া লাগবে, এতে। তাহলে এ এর বাইনারি মান হয়ে যাবে কত, 1010। ঠিক একইভাবে বি এর বাইনারি মান হয়ে যাবে কত, বি এর বাইনারি মান হয়ে যাবে 1011। সি এর বাইনারি মান হয়ে যাবে কত, 1100। তাহলে আমরা এটা কি পাবো, এটা হচ্ছে 1100। একইভাবে যদি আমরা ডি দেখি, তাহলে ডি এর বাইনারি মান কত পাবো, 1110, 1101। ই এর বাইনারি মান পাবো 1110 এবং লাস্ট এফ এর বাইনারি মানটা পাই যাবো কত, 1111। তাহলে এইভাবে আমরা হেক্সাডেসিমালের সাথে বাইনারির যে মানগুলো আছে এই মানগুলো আমরা কি করতে পারবো, তুলনা করতে পারবো। এখন এর থেকে যদি আমরা বেশি মানে যেতে চাই, তাহলে বেশি মান মানে এফ এর পরবর্তী মান যেতে হলে কি করতে হবে আমাদেরকে, আমরা দশমিকের ক্ষেত্রে 9-এর পরে কিন্তু 10 লিখেছিলাম না। তাহলে 9-এর পরে আমরা কোথায় চলে গেছিলাম, এ থেকে আমরা এফ পর্যন্ত গেলাম। এরপরে যদি তার পরবর্তী মান যেতে হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে, 10-এ। তাহলে এর পরবর্তী মান হচ্ছে 10 এবং 10-এর বাইনারি মানটা হয়ে যাবে কত, 10,000। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে একটু তুলনা করে ফেলেছি। এই তুলনা অনুযায়ী আমরা একটু রূপান্তর দেখব। রূপান্তরের মধ্যে কি সংখ্যা পদ্ধতি কয়টি, আমরা দেখলাম 4টি। কি কি, একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, আমরা একটু লিখি, একটা হচ্ছিল দশমিক, একটা ছিল বাইনারি, একটা ছিল অক্টাল, আর একটা ছিল হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে এই 4টার মধ্যে আমরা রূপান্তর কিভাবে করব, এই সম্পর্কটা কিভাবে করব। সবসময় মনে রাখবো যে আমরা দশমিককে মূল মান হিসেবে ধরবো। কি হিসেবে ধরবো, মূল মান হিসেবে ধরবো। তাহলে এই দশমিক থেকে আমরা বাকিগুলোতে রূপান্তর করব প্রথমে। তাহলে দশমিক একটা মান থেকে আমরা কিসে কিসে রূপান্তর করতে পারবো, আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো। দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো। দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। তাহলে দশমিকের ভিত্তি 10, বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8 আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত, 16। তাহলে এই যে প্রতিটা মান আছে এই মানগুলো আমরা যে রূপান্তর করব সেই রূপান্তর করার পদ্ধতি হচ্ছে প্রথমত দশমিককে আমরা ধরবো মূল মান আর দশমিক থেকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করব। তার প্রথম কাজ হচ্ছে আমাদের দশমিক
মান থেকে বাইনারি মানে রূপান্তর। তাহলে দশমিক মান থেকে যদি বাইনারি মানে রূপান্তর করতে যাই তাহলে একটা দশমিক সংখ্যা নিতে হবে। 13 একটা দশমিক সংখ্যা, আমরা ভিত্তি দ্বারা বোঝালাম যে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এখন এই সংখ্যা থেকে আমরা মান বের করতে চাই, কত হবে কিসে, 2 ভিত্তিতে, অর্থাৎ বাইনারিতে মানটা কত হবে আমরা সেটা দেখব। এখন বাইনারিতে মান দেখতে হলে আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে দশমিক মূল ভিত্তি হিসেবে ধরেছি। এখান থেকে আমরা যেটাতেই রূপান্তর করি না কেন, সেটা বাইনারিতে হোক, অক্টালে হোক বা হেক্সাডেসিমেল হোক, যেটাতে রূপান্তর করব তার ভিত্তিমান দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। ভিত্তিমান দ্বারা কি করতে হবে, পূর্ণ সংখ্যাকে ভাগ। তাহলে সেইভাবে যদি আমরা দেখি তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 13, এই সংখ্যাটাকে আমরা ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। আর ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে সেই অংশটা আমরা বসাবো ডান দিকে, যদি না থাকে তাহলে বসাবো 0। তাহলে দেখি আমরা 2 দ্বারা যদি 13কে ভাগ করি তাহলে 6 দুগুণী 12, আমরা কিন্তু 7 নিতে পারবো না কারণ 7 দুগুণী 14 হয়ে যায়, বেশি নেওয়া যাবে না। তাহলে 6 দুগুণী 12, 12 নিলে আমাদের অবশিষ্ট থাকছে 13-এর মধ্যে 1, এই 1টা আমরা বসাবো ডান দিকে। আবার যদি 6কে ভাগ দিই 2 দ্বারা, তাহলে 2 দ্বারা 6কে ভাগ দিলে হবে 3 দুগুণী 6, ভাগ মিলে যাচ্ছে অর্থাৎ ভাগশেষ নাই, তাহলে এই পাশে লিখবো আমরা 0। আবার যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে, 2 1-কে 2, তাহলে ভাগ মিলছে না অর্থাৎ 1 অবশিষ্ট আছে, 1 দিয়ে দেবো ডান দিকে। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ যায় না। বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে যদি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ দিই তাহলে এ হয়ে যাবে 0 এবং এই সংখ্যাটা চলে যাবে হচ্ছে ডান দিকে। এই সংখ্যাগুলোর মধ্যে নিচে যে আছে এটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের স্তর, সর্বোচ্চ গুরুত্বের স্তর। আর উপরে যে আছে তাকে বলা হবে সর্বনিম্ন গুরুত্বের স্তর। তাহলে সর্বোচ্চ গুরুত্বের স্তর অর্থ কি, অর্থ হচ্ছে আমাদেরকে এই মানটা হিসাব করতে হলে নিচ দিক থেকে হিসাব করতে করতে উপরের দিকে যেতে হবে, অর্থাৎ সর্বনিম্ন গুরুত্ব স্তরের দিকে। তাহলে এটার যদি আমরা উত্তর লিখতে যাই তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে, 13 10 ভিত্তির মান, এটার উত্তর হবে বাইনারিতে কত, 1 1 0 1। তাহলে নিচ দিক থেকে আমরা সাজাচ্ছি 1 1 0 1, এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে কি বাইনারিতে, ভিত্তি সহকারে আমরা মানটা দেখিয়ে দিয়েছি। তাহলে এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমরা একটা দশমিক সংখ্যার ক্ষেত্রে একটু দেখি। তাহলে এই অংশটা আমরা মিশিয়ে দিই। আমরা নতুন একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে এরকম যে 17.25, এটা 10 ভিত্তির একটা সংখ্যা। এই সংখ্যা থেকে আমাদেরকে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। এটাকে আমরা কিভাবে করব, এটার ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এর আগে যে মানটা আমরা দেখলাম সে মানের মধ্যে শুধু পূর্ণ সংখ্যাই ছিল, এখন কিন্তু দশমিক সংখ্যাও আছে। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা সব মিলে একটা নতুন সংখ্যা তৈরি হয়েছে, তাহলে এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এর ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে প্রথমত আগে পূর্ণ সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করতে হবে, তারপরে দশমিক সংখ্যাকে আলাদাভাবে বাইনারি মানে রূপান্তর করতে হবে। তো প্রথম সংখ্যাটার ক্ষেত্রে আমরা শিখলাম যে পূর্ণ সংখ্যাকে আমাদের যেটাতে আমরা রূপান্তর করব তার ভিত্তিমান দ্বারা ভাগ করব। তাহলে 17কে যদি আমরা ভিত্তিমান 2 দ্বারা ভাগ করি তাহলে এই পাশে হবে কি ভাগশেষ, তাহলে ভাগশেষ আমরা এই পাশে বসাবো। তাহলে 17কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 8 দুগুণী 16, ভাগশেষ থাকছে 1। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 4 দুগুণী 8, মিলে যাচ্ছে অর্থাৎ ভাগশেষ নাই। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই 2 দুগুণী 4, আবারও মিলে যাচ্ছে, ভাগশেষ নাই অর্থাৎ 0। আবারও যদি 2 দ্বারা ভাগ দিই 2 1-কে 2, আবারও মিলে যাচ্ছে, তাহলে ভাগশেষ নাই, ভাগশেষ হচ্ছে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তা ছোট সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাবে না, তাই এটাকে করে দেবো 0, আর ওই সংখ্যাটাকে নিয়ে চলে যাব ডান দিকে। ঠিক এখন এখানে যে মানটা আমরা নির্ণয় করলাম আগেরটার মতো করে, প্রবলেম হচ্ছে যে নতুন একটা প্রবলেম তৈরি হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে পয়েন্টের পরে যে মানটা আছে সেই মানটাকে আমরা কিভাবে করব। একটু খেয়াল করি, মনে রাখবো বা স্মরণে রাখবো
যে দশমিকের পরে যে মান থাকে বা দশমিক মানটা থাকে, ভগ্নাংশ মানটা থাকে, তাকে যে ভিত্তি মানে আমরা রূপান্তর করব সেই ভিত্তি মান দ্বারা করতে হবে গুণ। তাহলে আমরা দেখি সরাসরি, তাহলে গুণ করব কত দ্বারা? 2 দ্বারা আমরা গুণ করব। গুণ করে এই বাম দিকে যদি কোনো পূর্ণ সংখ্যা পাই তাহলে বসাবো, আর যদি না পাই তাহলে আমরা বসাবো 0। তাহলে দেখি যে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 2 দুগুণে 4 হাতের 1 বসে গেল, দশমিক হাতে আর কিছু নাই, তাহলে এই পাশে কি বসবে? 0, অর্থাৎ পূর্ণ সংখ্যা নাই। আবার যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? 0-এর গুণ 0, 5 দুগুণে 10-এর 0, পয়েন্ট বসিয়ে দিলাম, 5 দুগুণে 10, 10-এর 0 বসেছি, হাতে কত আছে? 1 আছে। এই হাতের 1টাকে আমরা কোথায় বসাবো? এই যে বাম দিকে বসিয়ে দেবো। আর কি কোনো সংখ্যা তৈরি হবে? এখন এই 0-0কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এরা কি চেঞ্জ হবে নাকি 0-0 থেকে যাবে? তাহলে যেহেতু এরা কোনো চেঞ্জ হচ্ছে না, তাই এই অংশগুলোর হিসাব করার আর দরকার নাই। তাহলে আমাদেরকে দেখতে হবে কি, যে কোনো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ কোনো মান থাকলে ভিত্তি মান দ্বারা গুণ করার পরে যদি আমরা 0-0 পেয়ে যাই তাহলে আমরা এটাকে রূপান্তর করে ফেলেছি বলে জেনে নিব। কিন্তু যদি 0-0 না পাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা দেখব যে কোনো ধারা অনুযায়ী আছে কিনা। যদি ধারা অনুযায়ী থাকে, যেমন এখানে একটা মান পেলাম 0.50, আবার নিচে আর একটা মান পাচ্ছি 0.75, তার নিচে আর একটা মান পেলাম পয়েন্ট হচ্ছে 25, এভাবে কি করছে? চলতে আছে। তাহলে এই যে 0.25 যে আমরা পেলাম, এখানেও কিন্তু 0.25 ছিল, আবার এখানে গিয়েও 0.25 পেয়ে গেছি। এর অর্থ কি? পরে আবার যতই গুণ করি না কেন, এরপরে ধারাবাহিকভাবে এটা আসবে, তারপরে এটা আসবে, এভাবে কি করবে? সে চলতেই থাকবে। তাহলে এরকম ধরনের সংখ্যার ক্ষেত্রে রিপিট পেয়ে গেলে আর করব না, তখন বুঝে যাব যে এখানে যতই করি না কেন একইভাবে বারবার চলতে থাকবে। তা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি রিপিট না পাই তাহলে আমরা কি করব? রিপিট না পেলে আমি তো করতেই থাকবো, খাতা শেষ হয়ে যাবে, তাও তো শেষ হবে না। তাহলে উপায় হচ্ছে আমরা 6 থেকে 7 বার করব, করার পরে যা পাবো সেটাকে আমরা অ্যান্সারে লিখে দেবো। তো কীভাবে এটার ক্ষেত্রে অ্যান্সারটা করব, কিভাবে করব? আমরা এটার ক্ষেত্রে দেখেছিলাম যে এটাই হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের স্তর, আর এটা ছিল হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের স্তর, অর্থাৎ নিচেরটাই ছিল সর্বোচ্চ আর উপরেরটা হচ্ছে সর্বনিম্ন। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে যে মানগুলো পাচ্ছি পূর্ণসংখ্যায়, সে মানগুলোর মধ্যে যে নিচে থাকবে সেই হবে সর্বনিম্ন, আর যে উপরে থাকবে সে হবে সর্বোচ্চ গুরুত্বের। তাহলে আমরা যদি উত্তর লিখতে চাই তাহলে কিভাবে লিখব? 17.25 10 ভিত্তি ইকুয়াল টু, আমরা বাইনারিতে আগে পূর্ণ সংখ্যার মানগুলো লিখে দেবো। পূর্ণ সংখ্যা কত? 1 3 0 1, তাহলে 1 3 0 1, দশমিক বসালাম, কারণ কি এই মানটা হিসেব করেছি দশমিকের পরের। দশমিকের পরের মানটা কি আমি বলেছি? সর্বোচ্চ গুরুত্বের স্তরের উপরে। তাহলে সাজাতে হবে আমাকে কোথায়? উপর থেকে নিচে, উপর থেকে নিচে সাজাবো। তাহলে উপরে কত ছিল? 0, তাহলে প্রথমে নিলাম 0, তারপরে হচ্ছে কি 1, নিলাম 1। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা ভিত্তি বসিয়ে দেবো। তাহলে আমাদের এখানে সম্পূর্ণ উত্তর করা হয়ে গেছে। এখন আমি যে কথাগুলো বললাম যদি রিপিট থাকতো তাহলে আমরা এখানে ডট 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 দিয়ে দিতাম, অর্থাৎ মান শেষ করতে পারছি না, তার মানে কি এই ডট ডট দিয়ে বোঝাবো যে আরও মান আছে যেটা শেষ করা সম্ভব হয়নি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আমাদের ক্লাস এখানে শেষ করি। এভাবে আরও ভালো ভালো কিছু শিখতে চাইলে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।